ঘরটার ভেতরে প্রথমে ঢুকতেই যে জিনিসটা আমাকে থামিয়ে দিল সেটি ছিল বিশাল আয়না। পুরনো এক অট্টালিকায় স্যাঁতসেঁতে ঘর, দেওয়ালে শ্যাওলা গজিয়েছে, মেঝের পাথরে চির, আর জানালার দিক থেকে ভেতরে আসা হাওয়া যেন বহু শতাব্দীর মৃত মানুষের নিঃশ্বাস। আমি অনেক পুরনো জায়গায় গেছি ইতিহাস খুঁজতে, কিন্তু এই ঘরের ভেতর দাঁড়াতেই যে অনুভূতি আমার মেরুদণ্ড ঠান্ডা বরফের মতো করে দিল, সেটার সঙ্গে কিছুর তুলনা চলে না। তবে প্রথমে আয়নাটা সম্পর্কে একটু বলি। ফ্রেমটা ছিল ভারী ধাতু, সোনালি রং বহু আগেই নিস্তেজ হয়ে গেছে, কিন্তু তবু কোনো এক অজ্ঞাত আকর্ষণে দৃষ্টি আটকে থাকতে বাধ্য হয়। এক দৃষ্টিনন্দন কারুকাজ, ফুলের কুঁড়ি, লতা, আর কিছু অদ্ভুত নকশা, যেগুলো দেখতে ফুলের মতো হতে পারে, আবার কোনো দানবের বিকট মুখও হতে পারে। ফ্রেমটা ছুঁতেই হয়তো ঠান্ডা লাগা স্বাভাবিক, কিন্তু আমি যখন আমার আঙ্গুল রাখলাম তখন সেটা কেমন যেন খুব বেশি ঠান্ডা, মৃত মানুষের হাতের আঙ্গুলের মতো। আমি প্রথমে ভেবেছিলাম সেটা আমার ভুল ধারণা, কিন্তু ভুলটা আমার না। আমাকে এখানে আসতে বাধ্য করা হয়েছিল একটি গল্পের জন্য। ধুলো জমে থাকা গ্রাম্য লাইব্রেরির এক কোনায় পাওয়া একটি পুরনো জার্নাল। জার্নালের পাতায় পাতায় ছেঁড়া লেখা, কালি ঝাপসা হয়ে গেছে, কিন্তু যেটুকু উদ্ধত করতে পেরেছিলাম তাতে আমার শির দ্বারা কেঁপে উঠেছিল। তাতে লেখা ছিল, যে আয়নাটি দেখবে সে নিজের প্রতিবিম্ব নয়, নিজের মৃত্যু দেখবে। প্রথমে ভেবেছিলাম এগুলো স্রেফ লোককাহিনী, কিন্তু জার্নালের শেষ পাতায় একটি নাম ছিল, কালীমোহন দত্ত, যিনি ছিলেন ব্রিটিশ আমলের এক জমিদার। তার মৃত্যুকে ঘিরে নানা রহস্য, নানা গুজব। বলা হয় তিনি এই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেছনের দিকে দেখেছিলেন। আয়নায় তার প্রতিবিম্ব তার দিকে ফিরেও তাকায়নি, দাঁড়িয়েছিল শুধু তার পশ্চাৎদেশ, স্থির, নিঃশব্দ, অথচ বেঁচে থাকা মানুষের মতো ছায়া নয়। আর ঠিক সেই রাতেই কালীমোহন দত্তের মৃতদেহ পাওয়া যায় তার নিজের ঘরে, ঠিক আয়নার সামনে, চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট শক্তভাবে আটা। এই গল্পটা আমার মাথার ভেতর থেকে যেতে চায়নি। ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাজও এসব অনুসন্ধান করা। তাই স্থানীয়দের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আজ এই ধ্বংসপ্রায় ভবনটিতে এসেছি। ঘরটিতে ঢোকার সময় আমি লক্ষ্য করেছিলাম বন্ধ ঘরে বাতাস থাকার কথা নয়, কিন্তু তবু কোনো এক অজানা শ্বাস প্রশ্বাস যেন আমাকে অনুসরণ করে আসছিল, ঠিক যেন কেউ হাঁটছে ধীরে ধীরে আমার পেছনে। কিন্তু পিছন ফিরলে আবার কেউ নেই। আমি আয়নার ঠিক সামনে দাঁড়িয়ে পড়লাম। ভাঙা মেঝের ওপর দাঁড়াতেই কেমন যেন খানিক দুলে উঠল শরীর। মনে হলো যেন মাটির নিচ থেকে কিছু নড়ছে। হালকা আলোয় আয়নাটি আরো অদ্ভুত লাগছিল। কোনো স্পষ্ট প্রতিবিম্ব নেই, যেন কুয়াশার ভেতরে দাঁড়িয়ে আছি। ঘরের দেওয়ালে ফাটল, পুরনো বুকশেলফ, দরজার চৌকাঠ, সব দেখা যাচ্ছে, কিন্তু খুব অস্পষ্টভাবে, যেন পানি ভরা কাচের ওপরে। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম, নিজের প্রতিচ্ছবি খুঁজে পেলাম না। এমন তো হওয়ার কথা নয়। ঘরের আলো খুব স্নান, কিন্তু সম্পূর্ণ অন্ধকারও নয়। হঠাৎ বুঝলাম কেউ দাঁড়িয়ে আছে সেখানে, আয়নার মধ্যে। এটি আমি নই, সে দাঁড়িয়ে আছে আমার মতোই, কিন্তু সে আমার দিকে তাকাচ্ছে না। সে দাঁড়িয়ে আছে পেছন ঘুরে, যেন আমারই কোনো ছায়া। কিন্তু ছায়া কখনো নিজের ইচ্ছে মতো দেহ ধরনের কোণে বদলায় না। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গেল। বুকের ভেতর থেকে ধুকপুকানি শব্দ নিজেই শুনতে পাচ্ছিলাম। আমি সামান্য সামনে এগিয়ে গেলাম, কিন্তু সে এক পাও নড়ল না, ঠিক একই অবস্থানে, পেছন ঘুরে নিঃশব্দ। মনে হলো যদি তার মুখটা দেখতে পাই, যদি সে ঘুরে দাঁড়ায়, তাহলেই সব রহস্য ভেদ করতে পারবো। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম আয়নার মসৃণ কাচের দিকে। ঠিক সেই মুহূর্তেই কেউ আমার কান বরাবর ফিসফিস করে বলল, থামো। আমি লাফিয়ে উঠলাম, ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আমি নিশ্চিত শব্দটা বাইরে থেকে আসেনি, ঠিক আমার পিছনে, কানের ডগায়। এবার আরেকটা ব্যাপার বুঝলাম। আমার প্রতিচ্ছবির পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষটা, সে আগের মতো স্থির নেই। তার কাঁধটা একটু, খুব অল্প একটু নড়েছে। মনে হলো যেন সে শ্বাস নিচ্ছে। আমি পা পিছিয়ে এলাম,
ভয়ের এমন অনুভূতি জীবনে হয়নি, কিন্তু কিছু একটা আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, এমনভাবে যেন কেউ হাত বাড়িয়ে আমার বুকের ভেতর চেপে ধরেছে, আর আমি কিছুতেই সরে যেতে পারছি না। এই অট্টালিকায় বহু বছর আগেও কেউ বেঁচে থাকেনি। স্থানীয়দের ভয় ছিল এতটাই যে তারা দূর থেকে এই বাড়িকে দেখলেও মাথায় গামছা ঢেকে নেয়। এক বৃদ্ধ আমাকে বলেছিলেন, বাবা, ওটা আয়না না, ওটা মুখ, যার ভেতরে তাকালে সে নিজের মনের অন্ধকারটাই দেখতে পায়। কালীমোহনের মৃত্যুর পর এই আয়নাটা নাকি আর কেউ সরাতে পারেনি। ব্রিটিশরা বহু চেষ্টা করেছে, কিন্তু যারা এগোতে গেছে তারা কেউ ফিরে আসেনি। ফ্রেমটার চারপাশে যে কারুকাজ, সেগুলো নাকি আসলে কোনো পবিত্র চিহ্ন নয়, অভিশাপের মন্ত্র। আমি আবার আয়নাটির দিকে তাকালাম। হঠাৎ দেখি আমার প্রতিচ্ছবির হাত এবার একটু নড়ল, খুব ধীরে কিন্তু স্পষ্ট। কিন্তু আমার হাত তো নড়ে না। এটা আমি নই, এটা আরেকজন, যে আমার ছদ্মবেশে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে থাকা গলায় বললাম, তুমি কে? ঘরের ভেতরে কোনো শব্দ নেই, কিন্তু আয়নার ভেতরে থাকা মানুষটা যেন একটু মাথা কাত করলো, ঠিক যেন কথাটা সে শুনেছে। আমি লক্ষ্য করলাম তার পায়ের কাছে কোনো ছায়া নেই। যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গায় যেন আলো আর অন্ধকার মিশে গেছে, এক অদ্ভুত দাগহীন শূন্যতা। তারপর হঠাৎ সে ঘুরে দাঁড়ালো। আমার বুকের ভেতর বাতাস আটকে গেল। আমি আর নড়তে পারছিলাম না, কারণ আয়নার ভেতরের মুখটা সেটা আমার মুখ নয়। হাজার বছরের ক্লান্তিতে ভারী, ডুবন্ত কালো চোখ, ঠোঁট ফাটা, গাল কেমন যেন ভেতরে ঢুকে গেছে, ঠিক যেন বহুদিনের মৃত কোনো মানুষের মুখ, যার উপর আমার ওই চেহারার বিকৃত ছাপ বসানো হয়েছে। সে হাসলো, কিন্তু হাসিটা এত নিঃশব্দ, এত অস্বস্তিকর যে আমার হাঁটু কেঁপে উঠল। মনে হলো যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল কেউ আসার। তার ঠোঁট খুব আস্তে নড়ল, একটা শব্দ বেরিয়ে এলো, এবার তোমার পালা। আমি আর সহ্য করতে পারলাম না। দরজার দিকে দৌড় দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা বন্ধ। ভেতর থেকে লোহার চাবিটা ঝুলছে, কিন্তু যতই টানি খুলছে না। ঠিক সেই সময় পিছন থেকে টেনে ধরলো কেউ। না, কোনো হাত নয়, কোনো শরীর নয়, বরং বাতাস, শীতল, ধারালো, যেন অদৃশ্য নখ দিয়ে আমার জামাটা টেনে ধরলো। আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু তার গতিবেগ আমার সঙ্গে মেলে না। আমি এক পা ছুটলে সে শুধু নিঃশব্দে ভেসে আসে, যেন মাটির ওপর নয়, শূন্যে চলতে পারে। আমি হাত বাড়িয়ে দরজার কড়া চেপে ধরলাম, প্রাণপণে টানতে লাগলাম, আর ঠিক সেই মুহূর্তেই ঘরটা অন্ধকার হয়ে গেল। আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু আয়নাটা ছাড়া। আলো যেন শুধু ওটাই ছড়িয়ে দিচ্ছে, ভূতের মতো এক কুয়াশা আলো। তারপর কাঁধে ঠান্ডা স্পর্শ। আমি জানতাম মানুষের স্পর্শ এত ঠান্ডা হতে পারে না। আমি ঘুরে দাঁড়ালাম, আতঙ্কে গলা শুকিয়ে গেছে, কিন্তু ঘুরতেই দেখলাম আমি নেই। মানে, আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার আরেকটা সংস্করণ, যে এখন আয়নার বাইরে। সে আমি নই। তার চোখে ভয় নেই, নিঃশব্দ এক নিষ্ঠুরতা। আর আয়নার ভেতরে আমি দাঁড়িয়ে আছি, আটকানো অবস্থায়। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু শব্দ বেরোলো না, গলা থেকে কোনো আওয়াজ আসছে না। আমি কাছে হাত ঠুকতে লাগলাম, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ যাচ্ছে না বাইরের দিকে, যেন কোনো অবিচ্ছেদ্য স্তর আমাকে আটকে রেখেছে। বাইরে থাকা আমার মতো মানুষটা তাকিয়ে রইল আমার দিকে, তার চোখে কৌতূহল, তৃপ্তি আর গভীর নীল আলো। সে মুখ ফিরিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। এই প্রথম বুঝলাম, এই আয়নাটা শুধু মৃতদের দৃশ্য দেখায় না, এই আয়না মানুষের অস্তিত্ব বদলে দেয়। বাইরে থাকা ছায়া মানবটা দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকালো, আর খুব ধীরে বলল, ইতিহাস ভুলেছে আমাকে, কিন্তু আমি এখন তোমার নামেই বাঁচব। তারপর দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি এখনো দাঁড়িয়ে আছি এই আয়নার ভেতরে। আমার শরীর নেই, শুধু প্রতিচ্ছবি। ঘরের চারদিকে অন্ধকার, শুধু আয়নার ফ্রেমটা হালকা জ্বলজ্বল করছে। আমি জানি না কতক্ষণ হয়ে গেছে, কিন্তু আমি জানি যদি কেউ আবার এই ঘরে আসে, সে আমাকে দেখবে না,
সে দেখবে একজন পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষের ধূসর ছায়া। জার্নালে লেখা সতর্কবাণী এখন বুঝতে পারছি, যে আয়না দেখবে সে নিজের মৃত্যু নয়, নিজের ভবিষ্যৎ ফাঁদ দেখবে। আমি এখন সেই ফাঁদের ভিতর বন্দী, আর যে বেরিয়ে গেছে সে আমি নই, সে কেবল আমার চেহারা ব্যবহার করছে। এখন বাইরের পৃথিবীতে আমি ঘুরে বেড়াচ্ছে। যদি কেউ এই পোস্টটা পড়েন, দয়া করে মনে রাখবেন, এই আয়নাটি খোঁজার চেষ্টা করবেন না। আমি যতদিন এখানে আছি ততদিন হয়তো বেঁচে আছি কোনোভাবে, কিন্তু যদি আপনি ভেতরে তাকান, তাহলে বাইরে বেরিয়ে আসবে আপনার মতো আরেকজন, আর আপনি হয়ে যাবেন শুধু এক নিঃশব্দ প্রতিবিম্ব, চিরতরে বন্দী এক অভিশপ্ত ইতিহাসের ভেতর।